রাজ্যসভার ত্রিপুরা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হলো আজ। উপনির্বাচনে জয়ী হলেন বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য সাংসদ হলেন এবং আজই তিনি তার জয়ের পর যে উচ্ছ্বাস সেটা তার টিম এবং তিনি সহ অন্যান্যরা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্তরা, অগণিত কার্যকর্তা, কর্মী, সমর্থক, প্রত্যেকে জনপ্রতিনিধিরা রাজীব ভট্টাচার্যকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এতটুকু প্রায় সকলের কাছে পরিষ্কার। তার বাইরে থেকে কয়েকটি রাজনৈতিক বিচার বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজ। কারণ বিধানসভায়, রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে। প্রত্যাশিত ছিল বা আশা ছিল বা গুঞ্জন ছিল সিপিআইএম প্রার্থী সুদন দাসকে কংগ্রেসের ৩ জন বিধায়ক ভোট দিতে পারেন। প্রেক্ষাপট ২০২৩ সালে বিধানসভা নির্বাচন, ২০২৪ সালে লোকসভা নির্বাচন এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে কংগ্রেস সিপিআইএম আসন সমঝোতার ভিত্তিতে কাছাকাছি এসছে সেদিক থেকে। তার বাইরে থেকে গোটা দেশের যে ইন্ডিয়া টিম রয়েছে সেদিক থেকে আশা করা যাচ্ছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, মানিক সরকারদের সঙ্গে যাদের জাতীয় স্তরের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা, সেদিক থেকে ত্রিপুরায় সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা কিংবা গোপাল চন্দ্র রায়রা কেনই বা অন্যদিকে যাবেন? স্বাভাবিকভাবে তারা সিপিআইএম এর সঙ্গে থাকবেন। হিসাব নিকাশটা প্রায় এক জায়গায় ছিল বলে অনেকে দাবি করেন। কোনোভাবে কারোর ভোটাধিকার, পুরোটাই গোপন বিষয়, তার অধিকারের বিষয়, সেদিক থেকে হস্তক্ষেপ নয়। কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতারা যখন এই কয়েকটি বিষয়ের মধ্যে জড়িয়ে যান তখন বিচার বিশ্লেষণ চারদিকে চলতে থাকে। খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য বীরজিৎ সিনহা দিয়েছেন। বলেছেন সিপিআইএম কংগ্রেসের সাথে দূরত্ব, আরো কি দূরত্ব বাড়ল? নিকটে আরো অনেক কিছু জানা যাবে, ইঙ্গিত দিলেন বীরজিৎ সিনহা। আর একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিংবা বলতে পারেন PB24 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিআইএম কংগ্রেসের সাথে দূরত্বের ব্যাখ্যাই শুধু দেননি, বিস্ফোরক দাবি করে মনে হচ্ছিল যে সিপিআইএম এবং কংগ্রেস যেন দুই মেরুতেই আছে, এখন আর কাছাকাছি নেই। ইন্ডিয়া টিম বা 27টি দল নিয়ে গোটা দেশে যখন রাজনৈতিক ব্যাখ্যা, তখন ত্রিপুরায় বোধহয় একটু অন্যভাবে দিক নির্দেশ করলেন সুদীপ রায় বর্মনরা। 3 জন হোক না বিধায়ক, যে 3 জন বিধায়ক তার মধ্যে 2 জন নাকি সিপিআইএম সেখানে প্রার্থী দেয়নি বলে 2023 সালে, এবং জয়ের কারিগর নাকি সিপিআইএম সেই দাবি করা হয় বনমালীপুর এবং কৈলাসহরের ক্ষেত্রে। 6 আগরতলার ক্ষেত্রে সিপিআইএম বড় গলায় হয়তো কোনো মূল্যায়নের কথা জানাননি, কারণ সেখানে সুদীপ রায় বর্মনের গড় বলে কথিত। বারবার সিপিআইএম সে গড়ে হাবুডুবু খেয়েছে বলা যেতে পারে 2018 সালের আগেও সুদীপ রায় বর্মন। আবার যদিও বলা যায় সুদীপ রায় বর্মন একবার হেরেছেন। সে কয়েকটি বিষয় যদি আলোচনার মধ্যে থাকে তাহলে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারের এই রাজ্যসভার নির্বাচন। কোনোভাবেই সেটাকে কেউ অস্বীকার করবেন না। সিপিআইএম প্রার্থী সুদন দাস হারবেন সেটা জেনেই সিপিআইএম প্রার্থী দিয়েছে। সিপিআইএম এর যুক্তি কিংবা বক্তব্য যে বিনা যুদ্ধে সেখানে বিজেপিকে জয়ী হতে দেবেন না, অর্থাৎ নির্বাচন করতে হবে, নির্বাচন করে সেখানে জয়ী হতে হবে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে সেখানে নির্বাচন হবে না, সেইভাবে সেখানে রাজীব বাবুকে জয়ের সার্টিফিকেট দিতে সিপিআইএম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি কিংবা লড়াই না করে বিষয়টাকে সামনাসামনি প্রকাশ করেনি। সেদিক থেকে লড়াই হলো, হার জেনেও লড়াই হলো। এখন প্রশ্ন হলো, যদি 10 জন বিধায়ক সিপিআইএম এর আছে, 11টি ভোট যদি সুদন দাস পেতেন তাহলে রাজনৈতিক পারদ আরো বেশি তুঙ্গে হতো। আর সেখানে বেশি প্রাসঙ্গিক হতেন কারা একটি ভোট বেশি দিয়েছেন। এখন কংগ্রেস নেই ময়দানে, বয়কট সরাসরি, প্রতিক্রিয়া প্রত্যেকে দিলেন, আগামভাবে সে সংবাদ প্রতিবাদী কলম প্রকাশ করেছে। তারপর যদি বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে আজ নতুন করে পারদ মাপলেন কি কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন? নমস্কার, কে বলছেন? এই কারণে বিষয়টি উত্থাপন করা, এই কারণে বিষয়টি নিয়ে চর্চা করা, কারণ আপনারা প্রত্যেকে জানেন 2023 সাল বিধানসভা নির্বাচন, তার আগে পর্যন্ত এই রাজ্যের প্রেক্ষাপটে, ত্রিপুরার প্রেক্ষাপটে কংগ্রেস সিপিআইএমকে এত কাছাকাছি আসতে কেউই দেখেননি। কেউ বলছিলেন যে সিপিআইএম এর টানা 25 বছর কিংবা তার আগে 10 বছর মিলে 35 বছরের শাসনে যারা অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী দল হিসাবে, যারা বলতে পারেন রাজনৈতিকভাবে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই দলটার নাম কংগ্রেস। নমস্কার, কে বলছেন? হ্যালো, পিপি24, নমস্কার। অবশ্যই, কথা বলুন। সংসদে রাজীব পারদে কিন্তু বিগত 2018-তে বিজেপি ক্ষমতার পেছনে সুদীপ রায়ের বর্মন এবং আশিস তারা অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু বিজেপি আসার পর ওনারা দুইজন বেরিয়ে কংগ্রেসে আসলেন। কিন্তু কংগ্রেসের যে পার্সেন্টেজ ভোটটা বিজেপিতে গিয়েছে পুরাটাই গিয়েছিল, কিন্তু পুরাটা কিন্তু ফিরে কংগ্রেসে আসেনি। যাই হোক, 2024 ইলেকশনে সুদীপ বর্মন, আশিস সাহা তারা কংগ্রেস থেকে লড়েছে। লড়ার পর কি হলো ঘটনাটা, উনি সুদীপ রায় বর্মন এবং আশিস শাহ এবং বীরজি সিংহ তিনটি জায়গাতে যদি সিপিএম প্রার্থী দিত তাহলে কিন্তু তিনের জন্যই ফেল হওয়ার সম্ভাবনা ছিল এবং সুদীপ রায় বর্মন জিততে সম্ভাবনা ছিল, কিন্তু বাকি দুজন কিন্তু 100% পরাজিত হতো। কিন্তু সিপিএম এর কাঁধে বল করে কংগ্রেস 3টি সিট পেয়েছিল, কিন্তু সিপিএম 18-তে 16টি সিট এককভাবে জিতেছিল। কিন্তু জনজাতি অংশের মানুষ প্রদ্যুৎ কিশোরকে বিশ্বাস করেছিল, তার জন্য জনজাতি অংশের ভোটটা বামফ্রন্ট থেকে ব্রেক করে তিপ্রামাতার দিকে গিয়েছে। কিন্তু তিপ্রামাতা প্রদ্যুৎ কিশোর এমনই একটা চালাকি করলো, জনজাতি অংশের ভোটটা নিতে পেরেছে। কিন্তু তলে তলে যে উনি বিজেপির সঙ্গে হাতাত এটা বুঝতে পারেনি। আর আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষ একদম 100% লুটে পড়ে ভোট দিয়েছে বিজেপিকে ক্ষমতা আনার। সবচেয়ে বড় হলো যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু পালন করেনি। কিন্তু আজকে আমরা সরাসরি কয়েকটি বিষয় উত্থাপন করতে পারি। মাত্র কয়েকদিন আগে কৈলাসহর থেকে বিধায়ক বীরজিৎ সিনহা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার পাল্টা সিপিআইএম নেতৃত্ব দিয়েছেন। কার সাথে কার তুলনা করেছেন সিপিআইএমকে সে ব্যাখ্যা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তার নিরিখে বীরজিৎ সিনহার বক্তব্য তাৎপর্যপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পর সেই প্রতিক্রিয়া, বিজেপি কংগ্রেস একসাথে মিশে পঞ্চায়েত দখল করা কিংবা পঞ্চায়েতের ক্ষমতায় আসা, সিপিআইএমকে তৃতীয় কিংবা দ্বিতীয় পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো কোনোভাবে রাজনীতির অঙ্গন থেকে আলাদাভাবে আলোচনা করার সুযোগ নেই। আমরা আরো একটি কথা সরাসরি বলছি, আপনাদের প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি পরিষ্কার। আজ যখন সুদীপ রায় বর্মন সরাসরি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার আগে জিতেন্দ্র চৌধুরীও বিধানসভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বীরজিৎ সিনহার কথা বলেছেন পিবি24 এর সঙ্গে, আমাদের সঙ্গে নানা রাজনৈতিক আলাপচারিতা যেভাবে থাকেন ঠিক সেভাবে প্রতিক্রিয়া। আমরা একবার শুনি সুদীপ রায় বর্মন কি বলেছেন। আমরা আমাদের দলের বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকম ভাবে গণদেবতাদের ভোট দিতে যায়নি। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, আজকে যে রাজীব ভট্টাচার্য মহোদয় যে রাজ্যসভার এমপি হলেন, এটা কাঙ্ক্ষিত এবং আশানুরূপ ফল, ঠিক আছে। কিন্তু সুদীপ রায় বর্মনের আগে চৌধুরী যে কথাটা বললো যে ইন্ডিয়া জোটের পক্ষে যে কথাটা বললো আর কি, যে রাজনৈতিক পলিটিক্যাল কোনো সমঝোতা হয়নি, তাহলে গত 10 বছরে এমপি
ভারতবর্ষের যে সংসদ সেখানে কিন্তু বিরোধী দলনেতার চেয়ারটা খালি ছিল। এখন ইন্ডিয়া জোট হওয়াতেই কিন্তু এখানে বিরোধী দলনেতার চেয়ারটা পূর্ণ হয়। সেই জায়গাতে জিতেন চৌধুরী যে কথাটা বলছেন যে এখানে পলিটিক্যাল কোনো সমঝোতা হয়নি, প্রত্যেকটা ক্ষেত্রে দেশের নির্বাচন থেকে শুরু করে দেশের বিধানসভা মানে অ্যাসেম্বলি ইলেকশন, এমপি ইলেকশন, তোমাদের দেখলাম একজন একজনের সাথে যোগাযোগ করে প্রার্থী দিল। শুনছেন তো আমার কথা? আপনার কথা শুনছে সকলে, প্রত্যেকে আছে, বলুন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেখানে পঞ্চায়েত ইলেকশনে একটা কথাও নাই, তাহলে কংগ্রেস সেখানে বয়কট করছে। উত্তম, একদম খুব ভালো। সিপিএম এর 10 জন ভোট দিছে, আর মোঠা 13 জন, আইপিএফটির 1 জন, বিজেপির 32 জন, দ্যাট মিনস 47 জন বিধায়ক সেখানে ভোট দিয়েছেন বা মন্ত্রী বিধায়ক। সিপিএম এর 10 জন সদল বলে 10 জন গেলেন সেখানে ভোট দিলেন, স্বাভাবিক কথা। সেখানে 3 জন ভোট দিলেন না, তা বয়কট করলেন, এবং উচিত। তো সেই জায়গাতে আমি দাঁড়িয়ে বলছি, যিনি এমপি হলেন রেডিও মেকানিক, তো এখন ওনাকে সবাই সংবর্ধনা জানালেন। ওই জায়গাতে আমি বলি, সবটা ইলেকশনে যদি আমি আপনার সাথে বা ওনারা যদি একসাথে লড়েন, তাহলে এখানে কেন একসাথে লড়া হলো না? পঞ্চায়েত ইলেকশনে কেন কথাবার্তা নেই দুই দলের মধ্যে? এইভাবে কিন্তু ইন্ডিয়া জোটের এটা বীরদৃষ্টিনা দেখাই দিচ্ছে। কংগ্রেসের 3 জন বিধায়ক সেখানে বীরদৃষ্টিনা দেখাই দিচ্ছে, জিনিস কিন্তু দেখাতে পারছে না, কিছুই দেখাতে পারছে না। এবং তাদের একটা প্লাস পয়েন্ট ছিল যে এটা জেলা পরিষদের বা পঞ্চায়েত সমিতির যে প্রার্থী 10,323-এর যে মাস্টার বাবুর শীল, আমি নামটা ঠিক মনে নাই, রাজনগরের, তো উনি মারা গেলেন। তাদের যে আন্দোলন করার যে প্রতিভা আর যে সিস্টেম বা ওটা একটু দ্রুত হওয়ার কথা ছিল। গন্ডাছড়াতে ত্রাণ দিলেন, সেখানে সিপিএমও নাই, বিজেপিও নাই, কে আছে? কংগ্রেস আছে। তাহলে আমি দেখলাম যে ম্যাক্সিমাম জায়গাতে সিপিএম এর কোনো পাত্তাই নেই ত্রাণ। এখন যেহেতু ফ্ল্যাগ ট্যাগ লাগাই বোঝা যায় যে এটা কোন দলের দিকে, বা চেহারা দেখলে বোঝা যায় এটা কোন দলের দিকে ত্রাণ দিতেছে। সেই জায়গাতে আমি বললাম যে এখানে যে একঘেয়েমি কাজটা। এবং সুদীপ বাবু যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাতে স্পষ্টভাবে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, আমরা একবার শুনি তিনি কি বলছেন। ভোট দিতে দেয়নি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, প্রার্থী হতে দেননি, যারা প্রস্তাবক ওদের উপর আক্রমণ এনেছেন, তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘর ভেঙেছে, প্রচুর ইনজয়ার্ড হয়েছে, মার্ডারও হয়েছে। এবং সিপিএম এর একজন নেতাই তো মার্ডার হলো। তো আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড 60 জন ভোটাধিকার, 60 জন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য, এবং অঙ্কের নিরিখে সিপিএম এর 10, কংগ্রেসের 3। এতদিন মথা ছিল, মথা বিরোধী আসনের মধ্যে মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। আমরা ভাবলাম কোনো স্কোপ তো নেই। এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে, শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে, এই রেজাল্টের আজকে বলবে এরা। তো আমরা এই স্কোপটা আমরা দেইনি। আমরা এ রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজকে পদদলিত, তারই প্রতিবাদে আমরা দল এবং আমাদের 3 জন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো। আমরা ভোট বয়কট না, উই হ্যাভ abstained ourselves from voting in protest against the tremendous atrocities or undemocratic attitude of the party in power. আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না, কিংবা অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না। কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে। এবং আমি বিরোজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে, পাবলিকেরকে অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা ভোট দিই। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে উই হ্যাভ টু এক্সিকিউট, ও নেই চলে।
ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে, এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব, এই জিনিস আর নমস্কার, কে বলছেন? 2000 আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয় সুদীপ বর্মন যে কথাগুলো বলছেন, এটা সিপিএম এর যারা এমএলএ আছেন তারাও এই সিদ্ধান্তটা নিলে ভালো হতো। ভোট বয়কট, প্রয়োজনে ভোট কেন্দ্রে গিয়ে বিক্ষোভ এগুলি করা প্রয়োজন ছিল। প্রতিবাদ হলো সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, এই প্রতিবাদে ভোটটা বয়কট করা প্রয়োজন ছিল। চাইলে মানুষ এটা আমার মনে হয় ভালোভাবে নিত। চট করে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে জিতবেন না জানেন তারপরও দাঁড়ান করানো হয়েছে, এটা ঠিক না। আর যা হওয়ার তাই হয়েছে, প্রতিবাদ করার প্রয়োজন ছিল, এটাই আমার বক্তব্য। দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে। এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা, অনেকদিন ধরে কথা বলছি আপনার ইয়েতে, তো অতদিন নিজের আত্মরক্ষার জন্য নাম টাম বলি নাই। আমার বাড়ি হলো কমলপুর 45 নং, আমার নাম শ্যামল ঘোষ। তো আজকে যে রাজ্যসভার যে ভোট গেছে, সুদীপ রায় বর্মন যে ধরনের ইয়ে দিচ্ছে, তাই না? তো এটা হলো এই 2007 সালের একটা, ওই 8 সালের বিধানসভার নির্বাচন মিশন 2008 এরকম বহুত নাটক ফাটক করবে, তাই নিয়ে সুদীপ। হ্যালো, শুনছেন? আপনার কথা বলুন, আপনার বক্তব্য রাখুন, আপনার বক্তব্য রাখুন। আমার বক্তব্যটা হইল সুদীপ রায় বর্মনের যে পাটফারি করছে সারা ত্রিপুরার মানুষের সঙ্গে, তাইনের বাবারে অনুসরণ করছে, আর ইন্দি জুট নাম দিয়ে তাইনে বুঝে দিচ্ছে। এটাই হলো আরেক ধরনের পাটফারি। আমরা বামপন্থী যারা বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এই জায়গার মধ্যে দাঁড়াই হতেছি যে আমি তো আপনার কইতেই হয়তো কালকে পরশু আমার বাড়ি ঘর ভাঙবো টাঙবো, এতে আমার কিছু আসে যায় না দাদা। আমি সিপিএম করি, বামপন্থী করি, কিন্তু সুদীপ রায় বর্মন এমএলএ যদি হইছে, যে কেলিকে হইছে, এটা হইলো এর লুপ। এ তো আর স্বাস্থ্যমন্ত্রী, তাইলে তো আর স্বাস্থ্যমন্ত্রী হইতে পারতো না। ওখানে হাতে পাওয়া দৌড়িয়া, রাজীব বাবুর হাতে পাওয়া দৌড়িয়া, আমাদের মানিক স্যারের হাতে পাওয়া দৌড়িয়া, কোন জায়গার মধ্যে যে হইতে নিয়ে ঢুকতে পারে, এটার একটা ব্যবস্থা। আর বিরোধী সিনা থাকলে হিজড়ার মতো কথাবার্তা, হিজড়ার মতো হয়। আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যেকের কাছে অবশ্যই অনুরোধ করি যে আপনারা লাইভ অনুষ্ঠানে কথা বলেন, কোনোভাবে এডিট করার সুযোগ নেই। কথাবার্তা অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলা দরকার। এই মাধ্যমটা আপনাদের প্রত্যেককে নিয়ে কথা বলার মাধ্যম, তার অর্থ এই নয় যে আপনারা যা খুশি তা বলে দেবেন, কোন একটি বিশেষ সম্প্রদায়কে অন্যভাবে ব্যাখ্যা করবেন। আমরা প্রত্যেকেই মানুষ, কাউকে বিকৃত করে কথা বলার অধিকার আমাদের কারণ নেই। আমাদের ভারী হয়ে আছে। ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই বামেদের সাথে যে মিত্রতাটা রয়েছে, ভবিষ্যতে কি থাকবে না? ইস্যু ভিত্তিক অনেক কিছু হতে পারে, এর মানে এই নয় যে নির্বাচনে একসঙ্গে লড়াই করতে হবে। ইস্যু ভিত্তিক ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই আমরা করতেই পারি, বিভিন্ন ইস্যুতে আমরা সহমত পোষণ করতে পারি, একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি, মিছিল মিটিং করতে পারি, ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্যই করতে পারি। এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতে হবে। এদের সিপিএম এর কাছে ভালো পয়েন্ট ছিল যে আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে,
শামশির বাদল শির বোধ, ইফ আই এম নট মিস্টেকেন, ওকে খুন করা হয়েছে। ও প্রচুর জায়গায় প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরও হয়েছে, ওদেরও হয়েছে। একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম, তার প্রতিবাদ জানি। ওটা তো করলো না, পাট করে হুপ করে কথা নাই ব্যর্থে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল। তো ইট ইজ নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে সব ইস্যুতে আমাদের সহমত পোষণ করতে হবে, নট নেসেসারি। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটা নমস্কার, কে বলছে? গণতন্ত্র। নমস্কার দাদা, আমি ভারত জাতীয় মিশন বিমানের পক্ষে ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে বলতেছি সুনীল কুমার দাস। দেখুন, আজকে সুদীপ বাবু স্বীকার করলেন। আমি আপনার সাথে বহুদিন আগে বলছিলাম, পঞ্চায়েতে বলছিলাম, বিধানসভাতেও বলছিলাম যে এগুলি বয়কট করার জন্য, কিন্তু সিপিএমও মানলো না, কংগ্রেসের তারাও মানলো না। তারা ইলেকশনে গেছে। ইলেকশন যে কি পর্যন্ত তারা করবো, এটা তো বিজেপি করবো, এটা কিন্তু আমরা আগেই জানা ছিল। সবচেয়ে দুঃখের বিষয়, তারা আজকে গণতন্ত্রকে এইভাবে হত্যা করতেছে। হত্যা করে দিয়ে এই যে আজকে রাজীব বাবু সংসদে গেল, জিতলো, এগুলি কি মাইনে নেওয়া যায়? কিন্তু এইভাবে জবরদস্তি করে ভারতবর্ষের সংসদ হয়ে যেতেছে, এমএলএ হইতেছে, এমপি হইতেছে, প্রধান হইতেছে, মেম্বার হইতেছে। এত বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটারে এইভাবে গণতন্ত্র হত্যা করা, আমরা মতন লোক যারা, আমরা কোনোরকমই মানতে পারতাম না। যার লেগে আমরাও তো পারি, সিপিএম, কংগ্রেস, বিজেপি, নানান ধরনের পার্টি করতাম, কিন্তু আমরা তো করি না। কেন করি না? আমরা জানি আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা লড়াই করবো। আজকে যদি আমরা না পারি, আমরা পরবর্তী জেনারেশন তার প্রতিবাদ করবো এবং তারা যাতে অন্তত গণতন্ত্রটা বাঁচায় রাখে, এর জন্য আমরা করি না। আজকে সেই কথাটাই আইলো সুদীপ বাবু। কি দরকার ছিল ভোটাভুটি করার? না জানে পারতো। এই সিপিএম, কংগ্রেস, বিজেপি, সুদীপ বাবু বলছে, হয়তো মনের কষ্ট থেকে বলছে, ওনার পার্টিও তো একই আছে, ওনার পার্টিও এইরকমই করে, ইলেকশনে যাওয়ার লেগে পাগল হয়ে যায়। মানে লোভ, আসল কথা সে লোভের রাজনীতি করলে গণতন্ত্র রক্ষা করা কষ্ট হয়, কিন্তু লোভ ঢুকাচ্ছে মানুষের, অযথা লোভ ঢুকাচ্ছে। বিজেপি আয়া মানে আরো বেশি করে লোভ ঢুকাচ্ছে। এটা শুরুয়াত করছে সিপিএম ত্রিপুরা রাজ্যে, সিপিএম থেকে কংগ্রেস পায়ে গেল, বিজেপি এখন সাংঘাতিক ভাবে পায়ে গেল। আজকে সারা দেশ ছেড়ে গেল ওই লোক ঢুকাই দিছে। লোক ঢুকাই দিয়ে আজকে গণতন্ত্র এইভাবে হত্যা করা, একদিন তার জবাব তারা দিতে হইব। একদম নিশ্চিন্ত থাকেন, আপনি জেনে রাখবেন, হয়তো আপনার জীবনে আপনি পায়ে যেতে পারেন, হয়তো আপনার থেকে আমরা অনেক বয়সে বড়, আপনি আমার থেকে অনেক ছোট, হয়তো আপনি দেখবেন তারা প্রত্যেকের এই কোৎসব ভারতবর্ষে দিতে হবে। বিনা ভোটের জবরদস্তি এমএলএ হওয়া, এমপি হওয়া, সংসদ হওয়া, রাজ্য হওয়া, এগুলি এত সহজ না। একদিন বিচার, তাদের বিচারের জায়গা দাঁড়াইতে এটাই বলা রাখি। এইভাবে আমরা একবার শুনি, আজ যখন রাজীব ভট্টাচার্য জয়ের পর শুভেচ্ছা জানালেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ, তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শুধু প্রতিক্রিয়া ব্যক্তই নয়, দীর্ঘদিন পরে সিপিআইএম এর সঙ্গ ছেড়ে কংগ্রেসের এই সিদ্ধান্তকে কার্যত তিনি স্বাগত জানালেন। আমরা একবার শুনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ, বিজেপি নেতা রতনলাল নাথ কি বলেছেন। তার আগে আমরা একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কি বলছেন? নমস্কার বলছি। হ্যাঁ, বলুন। ওই সুদীপ রায় বর্মন চাইছিল তাইলে বিরোধী দলনেতা হইতো, তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে একটা সিস্টেম আছে, এই সিস্টেমে জিতেন বাবুর মতো লোক ত্রিপুরাতে বিরোধী দলনেতা হওয়ার ক্ষমতা থাকে, ক্ষমতা রাখে। এই জায়গায় চিফ মিনিস্টার হওয়ারও যোগ্য আসলো, তাই আরো 5 বছর আগে যদি চিফ মিনিস্টার দেওয়া হইতো, তাহলে আরো আমরার মতো সাধারণ বামপন্থী কর্মী যারা আছি, আমরা এই দুর্ভোগ ভোগতে হইতো না। তো এই যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে। আমরা বিজেপি ত্রিপুরা আইপিএফটি আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যেভাবে চলছে এর গতি আরো বাড়বে, এটা আমার বিশ্বাস।
তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার এমপিরা রয়েছে, রাজ্যসভার প্রার্থী এবার ওখানে যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিকল্পনা, আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সুতরাং এটাকে সামনে রেখে আমরা যেমন আত্মনির্ভর ত্রিপুরা, যেটা আমাদের 18 সালে আমাদের প্রতিজ্ঞা করেছিলাম, ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না, সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর, সেই দিকে আমরা এগোচ্ছি। এবং আমাদের মূল উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার, একদিকে পরিকাঠামো উন্নয়ন হবে, সাথে সাথে ঘরে ঘরে রোজগার। এই ঘরে ঘরে রোজগারের বিষয় নিয়েই আমরা আগামী দিনে যে দিশা নিয়ে আমরা এগোবো, সেই দিশা বাস্তবায়িত হবে। এটা অভিষেক এবং রাজীব বাবু সবাইকে নিয়ে চলতে পারে, এটা প্রমাণিত হয়েছে। আমরা দেখেছেন লোকসভার ভোটে উনি প্রেসিডেন্টশিপ ছিলেন এবং ওনার প্রেসিডেন্টশিপে আমরা দুটো লোকসভা নির্বাচন, আমরা দুটা আসনে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জিতেছি। তৎসঙ্গে পঞ্চায়েত স্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করেছি। তো এবং ডেমোক্রেটিক সিস্টেমে আমরা চলি। আমাদের বিজেপির যে মূল উদ্দেশ্য, এটা ভোট মানে ভোটের জেতা হার জিত ম্যাটার নয়। বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমানে যে সমাজ ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করে আমাদের অর্থাৎ অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, এই জিনিসকে নিয়ে বোধোদয়। কিন্তু আমি প্রথম পুরস্কারটা পেল না, দ্বিতীয় পুরস্কারটা পেয়েছে, কিন্তু সান্ত্বনা পুরস্কার তো লোকে নেই। এতগুলো লোকের ভিতরে সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো যোগ্যতাই কারণ নেই। দ্বিতীয় পুরস্কার তো পেয়েছে, কিন্তু খালি পিল্ডে যে গোল হবে না, ওটা তারা বুঝিয়ে দিয়েছে। মাঠ ফাঁকা নেই, মাঠ পরিপূর্ণ ভর্তি। খালি মাঠে আপনি গোল দিয়ে যাবেন, সুযোগ নেই। কেউ না কেউ তো আছে, কিন্তু ধরো সান্ত্বনা পুরস্কার জন্য কেউ নেই আর কি। দ্বিতীয় পুরস্কার তারা অর্জন করেছে, এটাই তাদের অহংকার পেয়েছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি না। আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বছর জোট ছিল না, গত বিধানসভা নির্বাচনে কি ছিল? গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল, এই যে জোট করেছে, এই জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছিল, এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে, বিজেপি কিন্তু কংগ্রেস কর্মী দেখছে না যে ওই সময় সিপিএমের আমলে হোক, কংগ্রেসের আমলে হোক, যারা সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী নিহত হয়েছে, তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে, তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তখন কিন্তু বিজেপি ছিল না, তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বলছে সবকা সাথ সবকা বিকাশ, এটা এদের প্রতিফলন। এর মধ্যে বেশ কয়েকজন, আমি যতটুকু জানি 21 জনের মতো এরকম চাকরি পেয়েছেন, এবং এরা কিন্তু ভারতীয় জনতা পার্টির 2-1 জন পেয়েছেন, কিন্তু বেশিরভাগ সন্ত্রাসে যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছিল। সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন এসব বললে হবে না জোট করিনি, জোট হয়নি। এরা জোট হয়ে সবাই জানে, আপনিও জানেন, আপনি কি উত্তর আমার থেকে চাইবেন? জোট হয়েছে সবাই জানে। যদি এখন তাদের সাথে জোট না করে, তাহলে আমি বলবো বিলম্বে বদলে। আপনারা শুনলেন সেখানে সুদীপ রায় বর্মনের কি বক্তব্য, কার্যত তাকে সমর্থন করে পাল্টা কি বক্তব্য রতনলাল নাথের, সেটাও কিন্তু আপনারা শুনেছেন। তাহলে এই সময়ের মধ্যে অত্যন্ত রাজনৈতিকভাবে যে কয়েকটি বিষয় বিভিন্ন সময় আলোচনার মধ্যে উঠে এসছে, এখনো তা রয়েছে। তাহলে কিভাবে পারদ মাপলেন সুদীপ রায় বর্মন? ঠিক এই সময়ের মধ্যে শুরুতে যে কথাগুলো বলা, সুদন দাস জিতবেন না, সেটা প্রায় সকলের কাছে পরিষ্কার।
এবং সিপিআইএম যখন প্রার্থী দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন, সিদ্ধান্তের কথা জানিয়েছেন, ঠিক তখনও তা বলা হয়েছে যে তারা পরাজয় জেনেই সেখানে যাচ্ছেন, কারণ বিনা যুদ্ধে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপিকে সেখানে জয়ী হতে তারা দেবেন না। সেটা তাদের রাজনৈতিক উদাহরণ। যে যুক্তি দাঁড় করালেন আজ সুদীপ রায় বর্মন বা কংগ্রেসের অন্যান্যরা, সেদিক থেকে যদি ধরেই নেওয়া যাক সিপিআইএম এই নির্বাচনে লড়াই করতো না বা লড়াই ময়দান ছেড়ে দিত, তাহলে কি ব্যাখ্যা থাকতো কংগ্রেসের তরফে? বিজেপির বা কি ব্যাখ্যা থাকতো? রাজ্যে রাজ্যসভার 0 আসন উপনির্বাচনে এটা একটা রেকর্ড থাকতো, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার বিষয়। যেমন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সেখানে প্রায় 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের যে রেকর্ড রয়েছে, সেটা রাজ্যসভার 0 আসনের উপনির্বাচনেও সেই রেকর্ড থাকতো। এমন একটা আলোচনার মধ্যে থাকতো। কিন্তু বোধহয় তৃণমূল স্তরে কংগ্রেসের বহু কর্মী সমর্থক বা বীরজিৎ সিনহাদের মতন অনেক নেতারা যারা আছেন, নির্বাচনে লড়াই হয়ে যাতায়াত করে, সেখানে কৈলাসহরে সিপিআইএম প্রার্থী দেয়নি বলে বীরজিৎ সিনহা জিতেছেন, হয়তো সিপিআইএমের সে যুক্তি দাবি, বনমালীপুরে অনুরূপভাবে দাবি থাকতে পারে। কিন্তু একটা অংশের কর্মী সমর্থক বা তাদের মধ্যে আছেন যারা টানা 25 বছর কিংবা তার আগে 10 বছর মিলিয়ে 35 বছরে যাদের বিরুদ্ধে লড়াই করেছেন, অর্থাৎ বামেদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই ছিল, এবং অভিযোগ সেই সময় রাজনৈতিক সন্ত্রাসে বহু কংগ্রেসের কর্মী সমর্থক নেতা খুন হয়েছেন। সেই সব মানুষদের কথা ভেবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে চিরশত্রু বামেদের সঙ্গে এত তাড়াতাড়ি মিশে যাওয়া কিংবা মিশে গিয়ে চিরদিন থাকার মতন অবস্থাতে বোধহয় কংগ্রেস নেই। যেহেতু একটা সুযোগ এলো, জয় হবে না জেনে সিপিআইএম এর সেই প্রার্থীকে সমর্থন না করা সুদীপ বাবুদের সিদ্ধান্ত বোধ হয় সেদিক থেকে কংগ্রেসের তৃণমূল শিবিরে যারা আছেন, অন্তত সিপিআইএম এর সঙ্গে থাকাটা পছন্দ করছেন না, তাদের কাছেও বাড়তি অক্সিজেন দিলেন সুদীপ বাবুদের এই সিদ্ধান্ত। তাই হতে পারে। আমরা নমস্কার, কি বলছেন? হ্যালো, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। রাজ্যসভা আমাদের রাজীব পট্টনায়ক উনি সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন, কিন্তু নির্বাচন করার ক্ষেত্রে এই যে সুধীর রায়ের যে কংগ্রেস 3 জন যে তারা বিধানসভাতে একসঙ্গে লড়াই করে কংগ্রেস পেয়েছিল 3টা, আর বামপন্থীর এখন বর্তমানে 10টা, 13টা। তো 13টা তারা যদি ইন্ডিয়ার জোট সমর্থন যদি করতো, তাইলেও রাজনৈতিক যে একটা স্থিতি যা বোঝা যেত। আর আমি বিশেষ করে তারা কেন ভোট দেয়নি, এটার কারণটা হচ্ছে, কারণ এখন যারা বিজেপিতে যারা আছেন ওরা প্রত্যেকেই কংগ্রেসের তারা। আর স্বয়ং এই সুদীপ রায় বর্মনও কংগ্রেস বিজেপি ছিল, কিন্তু উনি থাকতে পারেনি এখানে, কারণ তিনি সাংঘাতিক একজন গাম্ভীর্য লোক, অহংকারী লোক, এই কারণে তিনি থাকতে পারেন। আর অন্যদিকে সিপিএম তারা বিগত 25 বছরে যখন ক্ষমতায় ছিল, তারা কাউকে কিন্তু দরকার লাগেনি এবং তাদের আত্মসন্তুষ্টি ছিল খুব প্রচুর। আজকে পাহাড়ে কমিউনিস্ট বলতে এখন নাই বললেই চলে, কেননা তারা পাহাড়িদের সঙ্গে অনেক কি বলবো, এটা মানে বিশ্বাসঘাতকতাও করেছে। আর এমন ভাবে যেমন পাহাড়ের যে 20টা সিট না হলেও কমিউনিস্টরা জিতবে, এরকম তাদের একটা মানসিকতা তৈরি হয়েছিল। আর আমি এখন বলবো যে সিপিএম যারা করে তারা কংগ্রেসের কোনোদিন বিশ্বাস করতে নেই। আর একটা জিনিস, বামপন্থী যারা এই যে আঞ্চলিক যে এখানে আইপিএফটি বলুন, কোন 1967-তে যে টিউডিএস বলুন, আর এখন বর্তমান ত্রিপুরা বলুন, এদের কোনদিন জীবনে সিপিএম এর সাথে ওরা কোনদিন যাবে না, তাদের যাবে না। আর এখন সবচেয়ে আমরা এখন ত্রিপুরায় যে একটা এখন আঞ্চলিক দল নেই, এখন তো সব ন্যাশনালিস্ট পার্টি হয়ে গেল এখন, কারণ ত্রিপুরা আইপিএফটি যারা যারা আছে সবাইকে এখন সরকারের পক্ষে, মানে ন্যাশনালাইজ পার্টি যে বিজেপির সঙ্গে আছে, বিজেপির সাংসদকে ভোট দিয়েছেন, সুতরাং এখন আঞ্চলিক দল বলে কিছু নেই এখন ত্রিপুরায়, এখন সব ন্যাশনালিস্ট পার্টি এখন। আর কমিউনিস্টরা আত্মসন্তুষ্টির কারণে এখন তারা এই চলছে। তারা এখন দরকার যে নিজের পেশি শক্তি দিয়ে
নিজেকে আন্দোলন করার প্রয়োজন, কোনো কাউকে দরকারের প্রয়োজন নেই। এই যে কংগ্রেস এই সুদীপ রায় বর্মন এই সিপিএম এর বিরুদ্ধে আমরা এক সময় বলতাম এই ব্যক্তি বিভিন্ন তৃণমূল, কংগ্রেস, তারপরে বিজেপি, তারপরে এটা লাস্টে সে সিপিএম এর সঙ্গে এই করবে, হাতাত করবে, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। সুতরাং এদেরকে বিশ্বাস করতে নেই। সিপিএম দেরকে আমি বলবো যে তোমরা যদি পারো একলা চলো রে বাবা। আগে যেভাবে বহুত বছর আগে, যেমন 67-68 বহুত 1945 যখন গণমুক্তি পরিষদের জন্ম ছিল, তখন থেকে তারা একলা চলো রাজনীতি করেছিল। আর এই সব বেইমানদের সাথে রাজনীতি করে কোনোদিন আর বেইমান করতে পারবে না। কেন এই করা আছে? 25 বছর রাজনীতি করার পরে, 25 বছর ক্ষমতা থাকার পরে একটা টাকের ঘরের মতো চলে গেল সিপিএম এর জন্য পার্টি। আমরা অবশ্যই এদিক থেকে বোধহয় আরো কয়েকদিন সে বিচার বিশ্লেষণ চলবে। আপাতত রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস, সিপিএম অন্তত সকলের কাছে বোধহয় একটা বার্তা গেল। জিতেন্দ্র বাবুদের কি ব্যাখ্যা থাকবে সে না হোক অন্যভাবে অন্যদিন বলা যাবে, কিন্তু সুদীপ বাবুদের ব্যাখ্যা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। সিপিআইএম এর সাথে দূরত্ব বজায় রাখা কিংবা দূরে থাকা, যে কোনো সময় সেখানে আতাতে যাওয়া, যে কোনো সময় সিপিআইএম কে সমর্থন করা, সেটা নয়। সুদীপ বাবুর আরো দাবি, যখন প্রার্থী ঠিক করা হলো রাজ্যসভার তখন কংগ্রেসের থেকে কোনো মতামত নেওয়া হয়নি। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে দাদা কি বলবো, এদের তো মানে সিপিএমের কি বলবো, এদের তো মানে 25 বছর রাজত্ব করার পরে মানুষ বুঝে গেছে এরা কিছু করতে পারবে না। এখন আমাদের একমাত্র ভরসা হচ্ছে কি কংগ্রেস। তারা কি চাইছে? তারা চাইছে তাদের মতো করে ধরে যাতে। যখন কৈলাসহরের বিবেচনা বললেন যে উনি প্রথমে ওনাদেরকে নিমন্ত্রণ করেছিলেন যে পঞ্চায়েত সমিতি একটা কংগ্রেস দখল করে সারা রেকর্ড করেছে, তিনি যখন সমিতিতে আপনার কি ছিল শপথ গ্রহণ ছিল, সিপিএম কে আমন্ত্রণ করা হয়েছিল, সিপিএম যায়নি। তো এখান থেকে শুরু হয়েছে মেন মানে পয়েন্টটা যে কংগ্রেস সিপিএম দূরত্বটা। অ্যাকচুয়ালি সিপিএম চাইছে নিজেদের মধ্যে মানে কি বলবো, ওরা কংগ্রেসকে মানে কংগ্রেস বলে মনে করে না, কিন্তু মানুষ বিশ্বাস করে না যে সিপিএম লাগাতার 25 বছর রাজত্ব করে গেছে, ওদের বিশ্বাস করছে না মানুষ। আর এখন ত্রিপুরাতে একমাত্র ভরসা হচ্ছে কংগ্রেস, কিন্তু ওরা মনে করছে ওরা একাই সবকিছু করে নেবে। তার প্রমাণ পেয়েছি দাদা আমরা। 2023 সালে কি করেছে, কংগ্রেসকে মাত্র 13টা আসন দিয়েছে, তার বিনিময়ে ওরা কি করলো, মাত্র দ্বিতীয় 11টা আসনে। তো মানুষ আর বিশ্বাস করে না। সিপিএম কে দেখে নিয়েছে 25টা বছর পর সিপিএম মানুষ কি করেছে, মানুষের জন্য কি করেছে। সিপিএম আর আসবে না দাদা, সিপিএম শেষ হয়ে গেলে তৃণমূল করে সিপিএম শেষ। সিপিএম এর শুধু আগে টাইম বলে শেষ হাতে করে রাখবে। নমস্কার, কে বলছেন? আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে, গণনা পর্ব শেষ হয়েছে। সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়, তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। নমস্কার, কি বলছেন? হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগেও ট্রাই করছিলাম, আমার লাইনটা কাটটা দিয়েছে, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা তো ডাটা খরচ করে আপনার সাথে কথা কই না, অ্যাকচুয়ালি আজকে আমাদের শুরু থেকে আপনি টিভি পর্দাতে বসে কথা কন, আমরা কিন্তু দূর দূরান্ত থেকে কথা কই। শুনেন, আপনি লাইনটা কাটার আগে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা দরকার যে আপনি কি লাইনে আছেন, আপনার বিএসএনএল নেটওয়ার্ক। আমরা কিন্তু বিভিন্ন নেটওয়ার্ক থেকে বিভিন্ন এলাকা থেকে কথা কই। আপনি কিন্তু এই জিনিসটা করেন না। আপনাদের লাইভ অনুষ্ঠান, এটা আমরা পক্ষপাতী, সেই জায়গাতে আপনারও কিছু কর্তব্য আছে। দাদা এটাই বলবো, টাকা আমাদের খরচ হয় কিন্তু দেখে সবাই, সেই জায়গাতে আপনি তো ধৈর্য রাখবেন। হয়তো হইল না, ঠাস করে আপনার একটা দিলেন, হয়তো খোলাকে মন্ত্রের মধ্যে। আমি ওই পত্রিকার কাস্টমার, আমি শুনছি তো। আমি শুনছি, এতটুকু বলি, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়, এতটুকু বলি, আপনি কথা বলুন। আচ্ছা, এখন
যেটা আমি বলতে চাই, জিতেন চৌধুরীর যে ব্যাপারটা আর কি, উনি কিন্তু অ্যাকচুয়ালি মর্জি মাফিক রাজনীতি করছেন। আমি একজন বামপন্থী ঘরানার ছেলে হিসাবে বলছি আর কি, যে উনি মর্জি মাফিক যদি আজকে এই কাজটা না করতেন, উনি রাজ্য সম্পাদক, উনি যখন বিধায়ক, এটা জেনারেল সেক্রেটারিকে ওনারা বিধানসভা দেখা নিয়েছে, এই সিটটা ওনার না, কিন্তু এই সিটটা উনি নিজে নিয়ে নিয়েছেন এবং বিরোধী দলের নেতা হিসেবে মোথা হয় না। কিন্তু সিপিএম কংগ্রেস থেকে যৌথ, যেহেতু ইন্ডিয়া জোট, সেই জায়গাতে কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে কিন্তু সুদীপ রায় বর্মন চাইছিল, সে জায়গাতে জিতেন চৌধুরী বা বামপন্থীরা সেটা মানে নাই। ওই জায়গাতে মোথা সরকারের দাওয়াতে বিরোধী দলনেতা প্লাস রাজ্য সম্পাদক, তো আপনি দুইটা পদের থেকে একটা পদেরও গরিমা আপনি ঠিকভাবে রাখতে পারতেছেন না। আমার ব্যক্তিগত মতামত, আপনি যে কোনো একটা চুজ করুন, আর সামনে যে আপনাকে ওই জায়গাতে দাঁড়াবো, কারণ আপনার যে সিট 39 মনো বিধানসভা কেন্দ্র, সেখানে আপনার ভাই খুড়াতো ভাই প্রভাত চৌধুরী, হ্যাঁ, যে উনি যে এই জায়গাতে দাঁড়াইছেন 9 বছর, উনি উপনির্বাচনে আপনি যখন এমপিতে গেছেন, তখন আপনি ওই জায়গাতে ঠিক আছে সাজানো বাগানে দাঁড়াইছে, শুনিয়ে নিন যে অফিসার ছিলেন, সেই জায়গাতে ভালো কথা। এরপরে 5 বছর করলেন, 9 বছর করলেন আপনি, এর এই 9 বছরের মধ্যে ওনার কোনো ভূমিকা নাই কিন্তু এলাকাতে। আপনার যে বাগানটা, এই বাগানটাতে আপনার আসা দরকার ছিল আর কি। আর এখন পঞ্চায়েত ইলেকশনে আপনার ইন্ডিয়া জোটের মতো কাজ করেন নাই, যার কারণে এটা দেখাইছে একমাত্র বিজেপি সিনহা, 3 জন কংগ্রেসের বিধায়ক, এর মধ্যে একমাত্র দেখাইছে, শুনছেন তো দাদা? বলুন, আপনার কথা বলুন। হ্যাঁ, সেই জায়গাতে যেটা দেখাচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েতের যে ইলেকশন 35টা ব্লকে, ওই জায়গাতে একমাত্র সিনহা ছাড়া কেউ দেখাইতে পারতো না। আজকে যদি ইন্ডিয়া জোটের মতো যদি প্রার্থী হইতো, তাহলে এটা রেজাল্টটা আরেকটু ভালো হইতো, প্রতিবাদ আরেকটু ভালো হইতো। সেই জায়গাতে আমি মনে করি ব্যক্তিগতভাবে জিতেন চৌধুরী যে কাজগুলি করতেছে, এগুলি উনার ব্যক্তিগত, মানে উনার জিতের উপরে করতেছে। আরে ভোট তো দিব জনগণ। আপনি গন্ডাছড়া গেছেন, সুদীপ রায় বর্মনও গেছে, আপনাদের বাধা দিচ্ছে, আপনি আয়ে পড়ছেন, ওই সুদীপ রায় বর্মনের বাধা দিচ্ছে। আরে দুইজন এক লগে যান না, দুইটা দল যেহেতু জোট, সারা ইন্ডিয়া জানে যে ইন্ডিয়া জোট, বিভিন্ন দল মিলে একটা জোট, বিজেপি একটা। সেই জায়গাতে আপনারা একলা একলা করলেন, ইলেকশনের সময় আমরা জোট, ইলেকশন শেষ আপনারা মানে যা ইচ্ছা তা করলেন, এটা তো ঠিক না। কালকে কংগ্রেস এলো, পরশু বিজেপি এলো, এরপর দিন সিপিএম আইলো, এতে আমার কিছু আসা যায় না। কিন্তু খারাপ লাগে, এই জায়গাতেই খারাপ লাগে আর কি, যে জনগণ যেটা দেখছে যে গোপাল রায় যে জায়গা থেকে দেখতে আছে, এই জায়গাতে উনি জিতার কথা না। আজকে উনি যিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, উনি কিন্তু এই জায়গার বিধায়ক হন, নয় বনমালীপুর। শুধু কংগ্রেসের ভোটে কিন্তু উনি বিধায়ক হয়েছেন না, সিপিএম কংগ্রেস যৌথ মিল্লা সেরা বিজেপিরও কিন্তু বিক্ষুব্ধ। আপনারা সবাই গণনা পর্ব শেষ হয়েছে, সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয়, তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি। আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিত্রা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন। আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা, আইপিএফটির বিধায়ক এবং তিত্রা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য। আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন, আমাকে বিশ্বাস করেছেন যে আরো বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরো ত্বরান্বিত, আরো দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয়, সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি।
করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব, এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে। এ রাজ্যের মাথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। অবশ্যই সেদিক থেকে হয়তো এই রাজনৈতিক ব্যাখ্যা থাকবে, আরো কয়েকদিন চর্চা থাকবে, চর্চার বিষয় তো অবশ্যই আজ তৈরি হলো। আগামী দিন কি বলবে সেটা প্রত্যেকে জানেন, এবং আপনারা প্রায় প্রত্যেকেই জানেন রাজনীতি এমন একটা বিষয় যেখানে কোনো সিদ্ধান্তই স্থায়ী নয়, সব সিদ্ধান্তই বলা যেতে পারে আজ একরকম হলে আগামীকাল অন্যরকম হবে। আর যে সিদ্ধান্ত তা কখনোই কঠোর নয়, আগামী দিন আরো বেশি সহজ সরল হতে পারে। কেউ কেউ বলবেন রাজনীতির সিদ্ধান্ত মানে রোজ দিনের সিদ্ধান্তের মতন, সেটা পরদিন নতুন ভাবে সেখানে আবার নতুন ব্যাখ্যায় আসতে পারে। হয়তো আসছে কোন একটা নির্বাচন, আবার আঘাত হবে, আবার নাই বা হতে পারে, আবার এমনও তো হতে পারে যেখান থেকে শুরু সেটা আরো বেশি প্রসারিত হবে। অপেক্ষা তো আরো আছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।